আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকদিনের মতো আজও আমি আপনাদের সঙ্গে লাইভে চলে আসলাম। তো আজকে আমার হাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ সংবাদ আছে। আপনারা যারা আমার লাইভটি দেখছেন বা দেখবেন তারা ঝটপট চলে আসেন, আমরা লাইভ সেশনটি শুরু করে দেব ইনশাআল্লাহ। তো আজকে আমার হাতে যে গুরুত্বপূর্ণ খবরগুলো আছে তার শিরোনামগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিই। এক নম্বর হচ্ছে যে আপনারা জানেন ইরানের রাষ্ট্রপতি নিহত হয়েছেন, কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। তো তার যে মরদেহ আছে সেটা তার নিজ শহরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার দাফন সম্পন্ন হবে। এবং তুরস্কের ড্রোন নিজের কারুকার্য দেখালো, অর্থাৎ ইরানের প্রেসিডেন্টকে খুঁজে বের করার কাজে তুরস্কের ড্রোনই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। এছাড়াও ভেসে যাচ্ছে দখলদার দেশটির যে গোয়েন্দা সংস্থা রয়েছে তারা, এবং যে পবিত্র ভূমি আছে আমাদের ওই যে জায়ের রাফা শহর, সেই রাফা শহরে আরও গভীরে ঢুকে গেছে দখলদার বাহিনী। এবং পাকিস্তানের খবর বলতে হলে পাকিস্তানের যে পিটিআই আছে, অর্থাৎ পাকিস্তান তেহরিক-ই ইনসাফ আছে, তার যে চেয়ারম্যান ইমরান খান, তারপরের যে পোস্ট, যে সবচেয়ে বড় পোস্টটি, সেটি তে আছেন চৌধুরী পারভেজ ইলাহী। গতকালকে চৌধুরী পারভেজ ইলাহীকে মুক্ত করে দেওয়া হয়েছে। তো যাই হোক, অনেকগুলো খবর আছে। আমরা শুরু করছি ইরানকে দিয়েই, কারণ কয়েকদিন থেকেই টক অফ দ্য ওয়ার্ল্ড এটা সংবাদ হয়ে আছে যে ইরানের প্রেসিডেন্ট বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। তো তার যে মরদেহ আছে সেটাকে তেহরান, আপনারা জানেন যে ইরানের রাজধানী সেই তেহরানে কিন্তু তার যে মরদেহ, তার যে জানাজা সেটা অনুষ্ঠিত হয়, এবং তার জানাজা পড়ান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী উজমা খমেনি। তিনি এ সময় কান্নায় ভেঙে পড়েন এবং তিনি অনেক শোক প্রকাশ করেন। অর্থাৎ বলা চলে যে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ যে পদটি সেটি ছিল, যে নেতার প্রেসিডেন্ট ছিল ইব্রাহিম রাইসি, এবং পরবর্তীতে সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার দৌড়ে কিন্তু তিনি সবচেয়ে বেশি এগিয়েছিলেন। তো যাই হোক, গতকালকে তার জানাজা তেহরানে অনুষ্ঠিত হয়, এবং আজকে তার যে জন্মস্থান, যে জন্ম শহর, তার নিজের শহর, সেটা হচ্ছে মাশাদ। সেই মাশাদে তাকে নিয়ে যাওয়া হয়েছে অন্তিম সংস্কার, অর্থাৎ শেষ বিদায়ের জন্য তাকে সেখানেই কবর দেওয়া হবে এবং মাশাদের মাটিতেই তিনি ঘুমাবেন। তো যা হোক, একজন বীর সেনানীকে মুসলিম বিশ্ব হারালো। এই ইব্রাহিম রাইসির আমলেই ইরান, সিরিয়া, লেবানন সহ বিভিন্ন দেশে কিন্তু আপনার যে উত্থান হয়েছিল বিভিন্ন গোষ্ঠীর এবং বিভিন্ন স্বাধীনতাকামী দলগুলোর, সেগুলো কিন্তু ফুলে ফেপে উঠেছিল এবং তারা তাদের জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল। তো এর মধ্যে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল। মুসলিম বিশ্ব তাদের এক অবিসংবাদিত নেতাকে হারালো। গতকালকার তার জানাজার অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট, হিজবুল্লাহ নেতা এবং যে ওই যে মাস এর নেতা ইসমাইল হানিয়া সহ বিশ্বের অনেক নেতা, এবং কি ভারতের যে প্রেসিডেন্ট রয়েছে তিনিও গিয়েছিলেন এবং অনেকেই গিয়েছিলেন সেই অনুষ্ঠানে। তার সেই জানাজার অনুষ্ঠানে অনেকেই উপস্থিত হয়েছিলেন। তো মজার বিষয় হচ্ছে যে আরব বিশ্ব এখনও কিন্তু ওই থলের বিড়ালি রয়ে গেল। তারা আমেরিকার ভয়ে সেখানে কোনো আরব রাষ্ট্রগুলোর কোনো প্রতিনিধি যোগ দেয়নি, কিন্তু দেখা যাচ্ছে যে ইউরোপ থেকেও অনেক প্রতিনিধি সেখানে চলে এসেছিল। তো যাই হোক, আমাদের এই আরবের শাসকরা সবসময় ভয়েই থাকে। তারা যেহেতু রাজতন্ত্র চালায়, তাদের ভয়ের বিষয় আছে, তারা মোটামুটি ভয়েই থাকে। রাপ্তি খন্দকার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ধন্যবাদ রাপ্তি খন্দকারকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো যাই হোক, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইব্রাহিম রাইসি 16 ঘন্টা নিখোঁজ ছিলেন, এবং তার যে চিফ অফ স্টাফ তিনি গতকালকে বলেছেন যে আসলে সে কী ঘটেছিল। তারা যখন দক্ষিণ আজারবাইজানে দুটি ব্রিজ উদ্বোধন করার শেষে তারা বেলা 1টার দিকে 3টি হেলিকপ্টারে করে রওনা দিচ্ছিলেন, এবং রওনা দেওয়ার একটা পর্যায়ে কিন্তু সামনে কিছুটা মেঘ দেখা যায়। তখন এই যে অভিযানটা চলছিল, বা এই যে 3টা
হেলিকপ্টারের একটা বহর আসলে এই বহরের নেতৃত্ব দিচ্ছিলেন। ইব্রাহিম রাইসিকে বহন করা হেলিকপ্টারের যে পাইলট আছে তিনি একটা রেডিও বার্তা পাঠান যে সামনে আবহাওয়া খারাপ, আমাদেরকে আরও একটু উপর দিয়ে উড়ে যেতে হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই কিন্তু সামনে এবং পিছনে থাকা দুটি হেলিকপ্টার উপরে উঠে যায় এবং তার সঙ্গে সঙ্গে উপরে ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু কানেকশন, অর্থাৎ ইব্রাহিম রাইসির যে হেলিকপ্টার আছে সেই হেলিকপ্টারের সঙ্গে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা আর তাকে খুঁজে পায় না এবং পরবর্তীতে হেলিকপ্টার দুটি আবার ঘটনাস্থলে ফিরে যায় এবং চারিদিকে খোঁজ করতে থাকে, কিন্তু কোনোভাবেই আর যোগাযোগ হয় না। এরই মধ্যে যে আয়াতুল্লাহ উজমা আলী খমেনি আছে, তার যে মুখপাত্র আছে তার সাথে স্যাটেলাইট যে টেলিফোন আছে সেই টেলিফোনে যোগাযোগ হয় এবং বোঝা যায় যে জাহাজ হেলিকপ্টারটি দুর্ঘটনা কবলিত হয়েছে এবং 1 ঘন্টা পর্যন্ত তারা জীবিত ছিলেন এবং পরবর্তীতে তারা তাদের জীবন চলে যায় এবং তারা সবাই নিহত হয়। তো এই যে ইব্রাহিম রাইসির যে হেলিকপ্টারটি, এটি কিন্তু খুঁজে পেয়েছিল তুরস্কের বায়ারাক্তার TB2 ড্রোন, অর্থাৎ এই ড্রোনটা বিশ্বে যে যুদ্ধগুলো হচ্ছে আজারবাইজান, আর্মেনিয়া, এমনকি রাশিয়া, ইউক্রেন, এমনকি মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুদ্ধের সব জায়গায় কিন্তু এই বায়ারাক্তার আকেনজি TB2 ড্রোনটি ব্যাপক সফলতা দেখিয়ে যাচ্ছে এবং গেম চেঞ্জার হিসেবে যুদ্ধগুলোর মধ্যে কাজ করছে। এমন একটা সময় হয়তো সামনে আমরা লক্ষ্য করবো যে তখন আর এই জঙ্গি বিমান, যুদ্ধ বিমান এত টাকা দিয়ে তৈরি না করে কিন্তু তখন মানুষ্যবিহীন বিমান যেগুলো আছে, অর্থাৎ ড্রোন যেগুলো আছে, সেগুলো দিয়েই মনে হয় যুদ্ধের গতি প্রকৃতি নির্ধারিত হবে বলে আমরা একটা ইঙ্গিত কিন্তু এখন পাচ্ছি। তো যাও, এখন আমি চলে যাব মধ্যপ্রাচ্যের দিকে। মধ্যপ্রাচ্যে আপনারা জানেন যে আমাদের পবিত্র ভূমিকা ওই যে যায় হামলা চালাচ্ছে দখলদাররা, সেখানে কিন্তু হামলার একটা পর্যায়ে তারা রাফা শহরের আরও ভিতরে ঢুকে গেছে এবং তারা বলছে যে রাফায় ওই যে মাস্কের সর্বশেষ ব্রিগেডটি রয়েছে, এই ব্রিগেডটিকে ধ্বংস করার জন্য আমাদেরকে অবশ্যই রাফায় হামলা চালাতে হবে এবং তারা রাফায় হামলা চালাচ্ছে এবং এর প্রতিক্রিয়াও কিন্তু মুক্তিকামী সংগঠনগুলো সামান্যতম ছেড়ে কথা বলছে না, তারাও কিন্তু এই হামলার রিটালিয়েট করছে বা তারাও কিন্তু এটার কিন্তু জবাব দিচ্ছে। তো যা হোক, এই অবস্থা যখন চলছে তখন ফিলিস্তিনিদের জন্য একটি সুখবর সামনে চলে এসেছে। আপনারা জানেন যে ইউরোপের 3টি দেশ, আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন, এই 3টি দেশ ঘোষণা দিয়েছে তারা স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এই কথা বলার পরপরই ফিলিস্তিনের দুটি যে পক্ষ আছে, একটি ওই যে মাস এবং আরেকটা হচ্ছে PLO, দুটি সংগঠনই কিন্তু এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং পক্ষান্তরে দখলদার দেশটি ক্ষোভে ফেটে পড়েছে। তারা এই 3টি দেশ থেকে তাদের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশে ফিরে আনার জন্য এবং এই 3টি দেশের রাষ্ট্রদূতকে, দখলদার দেশে থাকা রাষ্ট্রদূতকে তারা ডেকেছে এবং তাকে ভর্ৎসনা করবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ঘটনা যখন ঘটছে তখন কিন্তু পৃথিবীর আরেক প্রান্তে অর্থাৎ ইউক্রেন রাশিয়া যুদ্ধে কিন্তু রাশিয়া ভালো অবস্থানে আছে এবং ইউক্রেন ক্রমাগত কোণঠাসা হয়ে পড়ছে। তারা পশ্চিমা অস্ত্রের চালানোর অপেক্ষায় আছে। এদিক থেকে রাশিয়া কিন্তু অঞ্চলের পর অঞ্চল দখল করে নিচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে লুহানস্ক এবং দোনেস্ক সহ যে অঞ্চলগুলো রাশিয়া দখল করেছে সেখানে ধীরে ধীরে তারা অগ্রসর হচ্ছে এবং মোটামুটি অনেক অঞ্চল তারা ইতিমধ্যেই দখল করে নিয়ে গেছে। তো যা হোক, আমি এখন একটু পাকিস্তানের দিকে চলে যাব। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এর দল PTI, এই PTI যে চেয়ারম্যানের পরের যে পোস্ট সেটাই হচ্ছে পারভেজ ইলাহি, সাবেক মুখ্যমন্ত্রী পাঞ্জাব রাজ্যের, তার আন্ডারে ছিল এবং গতকালকে তাকে লাহোর হাইকোর্টের একটি মামলায় জামিন দেওয়া হয় এবং এই জামিনের সঙ্গে সঙ্গে তার সবগুলো মামলার জামিন হয়ে যায় এবং তাকে গতকালকে মুক্তি দেওয়া হয়। তো আমরা এই বিষয়গুলো এমনভাবে দেখছি যে হয়তোবা সেনাবাহিনী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ PTI এর মধ্যে একটা সমঝোতা হচ্ছে। লক্ষণগুলো দেখে বোঝা যাচ্ছে একটা জিনিস যে CBM আমরা যেটাকে বলি, কনফিডেন্স বিল্ডিং মেয়ার্স, অর্থাৎ যখন দুটি পক্ষ কোনো বিবাদমান পক্ষ থাকে তো বিবাদমান পক্ষগুলো নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য একজন আরেকজনকে সুবিধা দিয়ে থাকে, এটাকে বলা হয় CBM। তো পরিষ্কার আছে। ধন্যবাদ রাপ্তি খন্দকারকে আমার ভিডিও দেখা এবং
আমার যে কানেকশনের প্রবলেম নেই সেটা জানানোর জন্য। যা হোক, তো এই সিবিএম বিল্ড আপ হচ্ছে, হয়তো কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পারবো শাহ মাহমুদ কুরেশিকেও ছেড়ে দেওয়া হয়েছে, বা এই ধরনের বিষয়গুলো আমরা সামনে দেখতে পাবো। অর্থাৎ সেনাবাহিনীর সঙ্গে পিটিআইয়ের যে একটা দূরত্ব বা একটা ভুল বোঝাবুঝি, এটা ধীরে ধীরে শেষ হচ্ছে, এবং এটা কিন্তু আস্তে আস্তে একটা সমঝোতার কাছাকাছি। আসসালামু আলাইকুম রিয়াসাত। ওয়ালাইকুম আসসালাম রিয়াসাত, আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তো যাই হোক, এটা একটা ভালো বিষয়। দেখা যাচ্ছে যে সবাই বুঝতে পারছে যে পাকিস্তানের রাজনীতিতে অন্তত ইমরান খানকে ছাড়া কোনোভাবেই পরিস্থিতি স্বাভাবিক হওয়া সম্ভব নয়। এরই প্রেক্ষিতে গতকাল ইসলামাবাদ হাইকোর্ট কিন্তু আমেরিকার যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রয়েছে ডোনাল্ড লু, তাকে আদালতে হাজির করার জন্য বলেছে। কিন্তু আমরা জানি যে আমেরিকার পাওয়ারের ব্যাপারে আমরা সবাই অবগত আছি, তো হয়তোবা তাকে হাজির করা হবে না। কিন্তু এটাও একটা বড় বিষয় যে এত বড় একটা হাই অফিসিয়ালকে আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। তো যাই হোক, এই অবস্থায় পাকিস্তানে আমরা মনে করছি সামনে একটা চেঞ্জ খুব তাড়াতাড়ি চলে আসবে, এবং আমরা দেখতে পাবো যে পাকিস্তানের ক্ষমতায় আবারও ইমরান খান আসবেন। ইমরান খান ছাড়া আসলে কোনোভাবেই কোনো কিছু নিয়ন্ত্রণ হচ্ছে না, জনগণ বুঝতে চাচ্ছে না এবং জনগণ এগুলো মানছে না। তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়, কি হয়। আমরা এগুলোর দিকে নজর রাখছি, এবং আমার লাইভ শেষ করার আগে আমি আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়েকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। হাসিনা বেগম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ধন্যবাদ হাসিনা বেগম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো এই তিনটি দেশকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বলতে তারা বলেছে যে 28 মের মধ্যে তারা সমর্থন দেবে এবং ঘোষণা দেবে, এবং তারা বলছে যে আমাদের সঙ্গে আরও 2-1টি দেশ এই ঘোষণা দিতে পারে। এর পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালতে যে দখলদারদের প্রধানমন্ত্রী এবং যুদ্ধমন্ত্রী রয়েছে ইউফ গ্যালান্ট এবং নেতানিয়াহু, দুইজনকেই কিন্তু যুদ্ধ অপরাধে মামলায় গ্রেপ্তারের আবেদন করা হয়েছে, এবং এই আবেদন গ্রান্ট হলে কিন্তু তাদের জন্য অবস্থা আরও বেগতিক হয়ে দাঁড়াবে। এবং এই ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন সহ ইউরোপের প্রত্যেকটি দেশ বলেছে যে আমরা সবসময় আইনি শাসনের পক্ষে, আন্তর্জাতিক আদালত যে আইন আদেশই দেখ না কেন আমরা কিন্তু এই আদেশ মেনে নেব। পক্ষান্তরে আমেরিকার যে বাইডেন প্রশাসন রয়েছে তারা বলেছে যে তারা সকালে লাইভ করার জন্য থ্যাংক ইউ সো মাচ রিয়াসাতকে। তো বাইডেন সরকার এই আদেশকে মানবে না এবং তারা জাতিসংঘের ব্যাপারে নিষেধাজ্ঞা দিবে বলে তারা ঘোষণা দিয়েছে। তো এমন একটা দেশ যে জাতিসংঘকেও নিষেধাজ্ঞা দিতে চায়, এ ব্যাপারে কিন্তু রাশিয়ার যে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তিনি বলেছে যে এটা ইতিহাসের কলঙ্কজনক একটা অধ্যায় যে আমেরিকার মতো একটি দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতকে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে। এটা আসলে প্রমোশন ছাড়া আর কিছুই নয়, এটা খুবই লজ্জাজনক একটা বিষয় বলে তিনি উল্লেখ করেছেন। তো এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। আমি পরবর্তীতে আগামীকাল ইনশাল্লাহ আরও সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।